সুপ্রিম কোর্টে আর.জি. কর মামলার শুনানি চলছে। স্বাস্থ্য ভবনের বাইরে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা, আর বিচারের অপেক্ষায় প্রহর গুনছেন নির্যাতিতার পরিবার। তার পাশাপাশি সরগরম আর.জি. কর কাণ্ড নিয়েই রাজ্য রাজনীতি। এসব নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিআইএম নেতা, দুদে আইনজীবী, এবং একই সাথে এই মামলায় পরিবারের পক্ষ থেকে যিনি সুপ্রিম কোর্টে সওয়াল জবাব করছেন। বিকাশ দা, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। নমস্কার। সুপ্রিম কোর্ট একটা গত যে শুনানি তাতে স্পষ্ট করে একটা কথা বলেছিল যে ডাক্তারদের একটা নির্দিষ্ট দিনে বিকেল 5টার মধ্যে কাজে যোগ দিতে তিনি বলেন, এবং বলেন যে যদি ডাক্তাররা যোগ না দেন তাহলে রাজ্য সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। নির্দেশটা কি ঠিক এরকমই ছিল? নির্দেশটা ছিল যখন রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হয় যে আন্দোলন হচ্ছে যার ফলে এতজন মানুষ বিনা চিকিৎসায় মারা গিয়েছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছি না। তো সুপ্রিম কোর্ট বলেন তোমরা ব্যবস্থা নেবে না যদি একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে তারা কাজে ফিরে যায়। এইটুকুই নির্দেশ। প্রকৃতপক্ষে এটা রাজ্য সরকারের বিরুদ্ধে একটা ইনজাংশন যে কোনো রকম পেনাল অ্যাকশন নিতে পারবে না। কন্ডিশন হচ্ছে একটা সময়ের মধ্যে ডাক্তারদের কাজে যোগ দিতে হবে। সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে ডাক্তারদের কাজে যোগ দিতেই হবে। যদি যোগ না দেন তার যে আইনি পরবর্তী প্রতিফলন তা হবে। তাহলে ডাক্তাররা যোগ দেয়নি বিকেল 5টায়, ডাক্তাররা কি কোর্টের অবমাননা করেছে? একদমই না। কোর্টের থেকে এমন কোনো নির্দেশ ছিল না যে ডাক্তারদের কাজে যোগ দিতেই হবে, এবং এমন কোনো নির্দেশ কোর্ট দিতেও পারে না। আদালত তো তারা আইনি অধিকারের বাইরে যাবেন না। একজনের ধর্মঘট করার অধিকার, কাজ করা বা না করার অধিকারটা তার ব্যক্তিগত চিন্তা, ব্যক্তিগত পছন্দের ব্যাপার। এখানে চিকিৎসকরা সংগঠিতভাবে আন্দোলন করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকার আবেদন করেছে, ডাক্তারা কিন্তু আবেদন করেননি। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটা সময়সীমা নির্ধারণ করেছেন। সেই সময়সীমার মধ্যে কাজে গেলে পরে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। যদি না যায় শাস্তিমূলক ব্যবস্থা হবে না। তা সত্ত্বেও যখন ডাক্তাররা যাচ্ছেন না, এটা কি কোনোভাবে মনে হয় না বিকাশ দা যে গোটা সিস্টেমটাকে ডাক্তাররা একটা কোয়েশ্চেন তুলে দিয়েছে যে সুপ্রিম কোর্ট, মানুষের মধ্যে একটা ধারণা হচ্ছে যে 5টার মধ্যে তাদের ওই নির্দিষ্ট দিনে তাদের যেতে হবে, কিন্তু একটা কিন্তু প্রচার একটা আছে, দেখা যাচ্ছে যে ডাক্তাররা সামহাও একটা সিস্টেমকে একটা দ্যাট টু সুপ্রিম কোর্ট তার নির্দেশকে অমান্য করার সাহস দেখাচ্ছে। প্রথম কথা হচ্ছে এই প্রচারটা যারা করছেন তারা নিজেদের দুর্বলতা ঢাকবার জন্য সুপ্রিম কোর্টকে ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন। তারা সুপ্রিম কোর্টের আদেশকে অপব্যাখ্যা করছেন। ডাক্তাররা কোনো বেআইনি কাজ করেনি, তারা তাদের নিজস্ব সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে যে আন্দোলন চালাচ্ছিলেন চালিয়ে যাচ্ছেন। তারা তো পরিষ্কার বলেছেন যে আইনগত যা যা পরিণতি সেটা আমরা মোকাবিলা করব, এবং চিকিৎসক যারা কাজ করছেন, সিনিয়র চিকিৎসক, তারা কিন্তু বলেছেন যদি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় তবে গোটা চিকিৎসক সমাজ তারা এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে যাবেন। প্রশাসন একেবারে হাঁটু গেড়ে ডাক্তারদের সামনে বসে ক্ষমা চাইতে বাধ্য হচ্ছে। প্রশাসনের উচিত ক্ষমা চেয়ে নেওয়া, যদি প্রশাসন আদৌ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এবং রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সচেতন হতে চান। না, কিন্তু বিকজ আপনি কি মনে করেন না যে আপনি ব্যারিস্টার পরে, আপনি রাজনৈতিক নেতা পরে, কিন্তু একটা তো কথা মাথায় রাখা উচিত যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড রাজ্য সরকার বলছে বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলছে যে ইতিমধ্যে প্রায় 23 জনের বেশি মৃত্যু হয়েছে ডাক্তারদের চিকিৎসা না পেয়ে। ডাক্তাররা যদি, জুনিয়র ডাক্তাররা যদি আন্দোলন না করতো তাহলে হয়তো এতগুলো প্রাণ যেত না। অসত্য কথা বলছেন। আমরা তো দাবি করব বিগত 10 বছরে গোটা রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে মৃতের সংখ্যাটা দেয়া হোক। সেখান থেকেই প্রমাণ হবে যে এই যে 23 জন বা 20 জন বা 27 জন যে সংখ্যাই হোক না কেন, সেই সংখ্যাটা কি চিকিৎসকদের আন্দোলনের জন্য মৃত হয়েছে, না সামগ্রিক স্বাস্থ্য পরিকাঠামো না থাকার জন্য তাদের মৃত্যু হয়েছে? এই তথ্যটা রাজ্য সরকার দিচ্ছেন না কেন? যে 2000, ধরুন না 2011 দরকার নেই, 2014 থেকে বা 2015 থেকে আজ পর্যন্ত 2024 গোটা রাজ্যে এতজন মানুষ মারা গিয়েছেন। আন্দোলন তো আজকে শুরু হয়েছে, আন্দোলনের আগে। এবং চিকিৎসকরা বলছেন
যে একটা মৃত্যুর জন্য কিন্তু আন্দোলন দায়ী নয়। আন্দোলন যারা করছেন তারা চিকিৎসাও করছেন, তারা হয়তো সরকারি পদ্ধতি, সরকারি কাগজ কলমে সই করছেন না, কিন্তু তারা চিকিৎসা করছেন। এটা আমরা নিজেরা দেখেছি। না, কিন্তু বিকজ জুনিয়র ডক্টরস ডিপেন্ডেন্ট রাজ্যের হেলথ পরিকাঠামো সরকারি ব্যবস্থায় এটা কিন্তু গেলে দেখা যায় যে একজন, তার মানে রাজ্য সরকার স্বীকার করছেন যে আমরা এমন পরিকাঠামো তৈরি করেছি যে পরিকাঠামোটা সম্পূর্ণ নির্ভরশীল জুনিয়র ডাক্তারদের উপরে। এটা কিন্তু তাদের সামগ্রিক দুর্বলতারই প্রকাশ। কিন্তু সিনিয়র ডাক্তাররা তো উল্টো কথা বলছেন, তারা তো বলছেন না, তা কেন চিকিৎসা হচ্ছে। না ধরুন আমরাও অনেক কেস দেখেছি বা মানে আমাদের ক্যামেরাতেও এরকম ধরা পড়েছে, যাতে বিভিন্ন পেশেন্ট পার্টি, বিভিন্ন পেশেন্ট পার্টি বলছে যে এই যদি আমি চিকিৎসাটা পেতাম, এবং তৃণমূলের যে গণমাধ্যম, বিভিন্ন যে সোশ্যাল সাইটে তারাও তুলে ধরছেন যে তারা কিন্তু বলছেন যে পিতা মাতা কাঁদছে, বলছে যে যদি তৃণমূল প্রচার করছে। আমরাও কিন্তু আমাদের ক্যামেরা দু একটি কেস আমরা পেয়েছি। আপনাদের এই ক্যামেরায় যে দু একটি কেস পেয়েছেন, আপনি তাদের জিজ্ঞাসা করুন যে আপনার চিকিৎসার ঘাটতিটা কোথায় রয়েছে, আপনি কি কারণে তা আপনার মৃত্যু। কিছুদিন আগে দেখলাম একটা আরজি করেন না কোথায় মৃত্যু হয়েছে, সেখানকার হাসপাতাল কর্তৃপক্ষ কারণ দিয়ে বলেছেন এই মৃত্যুর জন্য কোনো মতে আন্দোলন দায়ী না। এইটা বিশ্লেষণ করুক সংবাদ মাধ্যম। 2015 থেকে শুরু করে, দরকার নেই 2020 থেকে শুরু করুন। 2020 থেকে 2000 আন্দোলন শুরু হওয়ার আগের দিন একটা কম্পারেটিভ চার্ট আসুক, এবং আজকে যারা মারা গেছে বলে তৃণমূল কংগ্রেসের কাঁদুনি গাইছেন তাদের পরিবারকে জিজ্ঞাসা করুন ঠিক মারাটা গেল কেন। জুনিয়র ডাক্তার কি করেন, একটা হাসপাতালে জুনিয়র ডাক্তার কি করেন? তারা সিনিয়র ডাক্তারদের পরামর্শ নিয়ে এই কাজটা করেন, চিকিৎসাটা করেন সিনিয়র ডাক্তাররা। সুতরাং এইটা হচ্ছে একটা আন্দোলন, সংগঠিত আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলনকে কালিমালিপ্ত করবার জন্য এটা একটা সংগঠিত প্রচার। না, তাহলে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যখন কপিল সিব্বল বলছেন, যেটা আমরা শুনতে পাচ্ছি যে 23 জনের মৃত্যুর কথা তারা তুলে ধরলেন, সেই সময় কেন সুপ্রিম কোর্টে কপিল সিব্বলকে এই যুক্তিগুলো দিয়ে অন্য কেউ সেটা ধরুন তাহলে তো প্রশ্নটাই আসতো। শুনুন, ডাক্তারবাবুদের যারা আইনজীবী ছিলেন তাদের কাছে বিষয়টা হঠাৎ এসেছে, নিশ্চয়ই তারা পরের দিন বলবেন। এটা ডাক্তারবাবুদের, আইনজীবীদের, ডাক্তারবাবুদের পক্ষ থেকে যারা আছেন তাদেরই বলার কথা, তারা নিশ্চয়ই পরের দিন বলবেন। সেদিনকে হঠাৎ তো একপক্ষভাবে কপিল সিব্বল তাই অভিযোগটা করেছেন, দুপক্ষকে তো শোনা হয়নি। যদি শোনার প্রশ্ন আসে তখন তারা বলবেন, তাদের বলা উচিত। বিকজ তারপরের যেটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু, সেটা হচ্ছে যে ডাক্তার আন্দোলনরত ছাত্রছাত্রীরা তারা যাচ্ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে। সামহাও কিন্তু একটা ধারণা তৈরি হচ্ছে, মানে দুটো ধারণাই আছে, একটা ধারণা কিন্তু তৈরি হচ্ছে যে ডাক্তাররা ইন্টেনশনালি এই ইম্পাসেটা চালিয়ে যেতে চাইছেন। কেন, কিসের জন্য দরকার এই লাইভ স্ট্রিমিংটা? আচ্ছা, আমার একটা ধরুন লাইভ স্ট্রিমিং আপত্তিটা কেন, আগে এইটাই আসুন। যে রাজ্যের মুখ্যমন্ত্রী জেলায় জেলায় গিয়ে নাচন কোদন করেন সেটা লাইভ স্ট্রিমিং হয়। তিনি আইএএস আইপিএস অফিসারদের ধমকে বসিয়ে দেন, তার নিজেদের নেতাদের বলেন তুই তো গুন্ডামি করিস, তুই তো বোমাবাজি করিস, তুই তো তোলাবাজি তুলিস, সেটা লাইভ স্ট্রিমিং হচ্ছে। তো মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং অভ্যস্ত এবং তিনি খুশি, কিন্তু আজকে ডাক্তারদের সঙ্গে আলোচনায় লাইভ স্ট্রিমিং তার আপত্তির কারণটা কি? না, কেন হবে লাইভ স্ট্রিমিং? কেন হবে না আগে বলুন, কেন হবে না? কেন শুধু ডাক্তার সমাজ নয়, গোটা সমাজ দেখেছেন মুখ্যমন্ত্রী কখনো কখনো অর্ধসত্য, কখনো কখনো অসত্য কথা বলেন। সাম্প্রতিককালে আপনি দেখেছেন মুখ্যমন্ত্রী বলছেন আমি টাকার অফার করিনি, কিন্তু তিনি টাকার অফার করেছেন যে আগে আপনাদের সামনে স্ট্রিমিং হয়েছিল বলে রয়ে গেছে। আমি তো রাজ্য সরকার, আমি তো অভিভাবক, আমাকে তো আমার সংসার চালাবার জন্য অনেক বেশি নমনীয় হতে হবে। আমি নমনীয় হচ্ছি না কেন? কেন মুখ্যমন্ত্রী আজকে হেঁটে গিয়ে আন্দোলন চিকিৎসকদের কাছে গিয়ে বলছেন না ভাই তোমাদের সমস্যাটা কি আমাদের বলো? ভুলে যাবেন না, এই যারা ডাক্তাররা লড়াই করছেন এই রকম নৈতিক লড়াই আমি ইদানিংকালে দেখিনি। তারা কিন্তু বেতন বৃদ্ধির লড়াই করছেন না, ট্রান্সফারের দাবিতে লড়াই করছেন না, প্রমোশনের দাবিতে লড়াই করছেন না, তারা লড়াই করছেন সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য পরিকাঠামোকে পরিশুদ্ধ করবার জন্য লড়াই করছেন, একটা সামাজিক আন্দোলন। মুখ্যমন্ত্রী উচিত ছিল প্রথম দিনই তাদের কাছে গিয়ে বলা ভাই প্রশাসন চালাতে গিয়ে ভুল ত্রুটি হয়েছে, যদি কেউ গুন্ডামি করে থাকে, অন্যায় করে থাকে, আমরা সকল মিলে তাই খুঁজে বার করবো, গ্রেপ্তার করবো। কিন্তু কি দেখেছেন মানুষ? যে প্রিন্সিপাল, বাড়ির যিনি প্রধান, আজকে আমার বাড়িতে যদি আমার কাজের মেয়েটি খুন হয়ে যায়,
পুলিশ এসে প্রথম আমাকে গ্রেপ্তার করবে, যেটা আপনার দায়িত্ব। আপনি প্রথম বলুন কি হয়েছিল। সেক্ষেত্রে মারা গেছেন সকালবেলা রাত্রি 11টার সময়, বাপ মাকে ডেকে ডিকটেশন দিয়ে এফআইআর লেখানো হয়েছে। কিন্তু ভাবতে পারেন কোনো এইরকম অসহায় বাবা মা তারা এফআইআর লিখছেন যে আমরা মমতা ব্যানার্জির উপর আস্থাশীল? এটা এফআইআর লেখার প্রয়োজনটা কি? আসছি বিকাশ দা, এই part- লিখিয়েছে। সুতরাং এই প্রশ্ন যখন উঠবে, আলোচনা যখন হবে, তখন আমাকে সামগ্রিক প্রেক্ষাপটটা বুঝতে হবে। না, তার মানে আপনি এটা বাই করেন যে মুখ্যমন্ত্রীর লাইভ স্ট্রিমিং এর অনুমতি দেওয়া উচিত। অফকোর্স, এটা এমন নয় যে প্রথম লাইভ স্ট্রিমিং হচ্ছে তিনি জানেন না বিধিনিষেধ। মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। কেন ভয় পেয়েছেন? তার কারণ তিনি জানেন যে চিকিৎসকদের সঙ্গে আলোচনা, তর্ক বিতর্ক, যুক্তি এ যদি মানুষ জেনে যায়, তাহলে মানুষ বুঝে যাবে যে সরকার কতটা অসৎ। না, কিন্তু বিকাশ দা, চিফ মিনিস্টারের চেয়ারটা সেটা তো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ। এতগুলো মানে উনি তো শুধুমাত্র তৃণমূলের মুখ্যমন্ত্রী নন, উনি গোটা রাজ্যের মুখ্যমন্ত্রী। এটাই আপনারা ভুল করেন। উনি এই চেয়ারটাকে পুরোপুরি তৃণমূলের ধান্দাবাজ, তোলাবাজ, গুন্ডাদের চেয়ার বানিয়ে দিয়েছেন। তা না হলে বলুন তো, আপনি সন্দীপের বিরুদ্ধে একজন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট বহুদিন আগে অভিযোগ করেছেন, তদন্ত হয়নি কেন? তদন্ত কখন গঠন করলেন সিট? যখন সিবিআই তদন্ত শুরু করে দিয়েছে। মুখ্যমন্ত্রী যদি দেশের মানুষের মুখ্যমন্ত্রী হতেন, রাজ্যের মানুষের, যেদিনকে অভিযোগ হচ্ছে সেদিনই তার তদন্ত করা উচিত ছিল। কেন করেননি? অতএব যেটা বললেন না, ঠিক, চেয়ারটা অনেক মূল্যবান। এর চেয়ারের অনেক ঐতিহ্য আছে, অনেক গরিমা আছে। তিনি মুখ্যমন্ত্রী মানে তিনি পশ্চিমবঙ্গবাসী প্রত্যেকের তিনি অভিভাবক। সেই সেই চেয়ারটাকে চেয়ারটাকে তিনি কলুষিত করেছেন। কিন্তু আপনি মনে করেন না যে এই চেয়ারটাকে সামনে রেখে মানে আন্দোলনরত ডাক্তাররা একের পর এক শর্ত দিয়ে যাচ্ছেন, এবং যেখানে মূল সমস্যাটা সমাধান হচ্ছে না শুধুমাত্র লাইভ স্ট্রিমিং এর জন্য, মানে আর নট দে আস্কিং ফর টু মাচ? দে আর নট আস্কিং এনিথিং। আমি বলবো দে আর নট আস্কিং এনিথিং। তারা যে দাবি করেছেন লাইভ স্ট্রিমিং বাদ দিয়ে অন্যান্য ধরুন, সেটা মুখ্যমন্ত্রী মেনে নিতে কতক্ষণ লাগে? মুখ্যমন্ত্রী কেন ঘোষণা করছেন না তোমাদের সমস্ত দাবি আমি মেনে নিলাম, আমি কাল থেকে কার্যকর করব? কেন বলছেন না? আপনাকে তো ভাবতে হবে দায়িত্বটা কার। ডাক্তাররা স্বাস্থ্য দপ্তরে নিযুক্ত চিকিৎসক, তারা চিকিৎসা করছেন, তারা চিকিৎসার স্বার্থে কিছু পরামর্শ দিচ্ছেন। ওদের দাবিগুলো নিশ্চয়ই আপনারা দেখেছেন। এমন একটা দাবি বলুন তো যেটা রাজ্য সরকারের পক্ষে মেনে নেওয়া অসম্ভব, যদি রাজ্য সরকার সৎ হন। এবং আমরা অতীতে কি দেখেছি, এই রাজ্য সরকার ওই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে সমস্ত দুর্নীতিকে আইনি প্রশ্রয় দিয়েছে। আমরা দেখেছি ক্যাবিনেট মিটিং করে দুর্নীতিমূলক চাকরিকে তারা বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। চেয়ারটাকে কলুষিত করেছে কে? সাধারণ মানুষ। যে এইখানে আরেকটা জিনিস আছে বিকাশ দা, যে এটা তো একটা সাবজুডিস ম্যাটার, মুখ্যমন্ত্রী বলছেন সাবজুডিস ম্যাটারে লাইভ স্ট্রিমিং কিভাবে? এটা সাবজুডিস নয়। প্রথম কথা, জুডিশিয়াল প্রসিডিংস লাইভ স্ট্রিমিং হচ্ছে। ভাবুন আপনি, জুডিশিয়াল প্রসিডিংস যদি লাইভ স্ট্রিমিং হয়, সেখানে সেই জুডিশিয়াল প্রসিডিংস সংক্রান্ত কোনো বিষয়ে লাইভ স্ট্রিমিং করতে বাধা কোথায়? আমি বুঝি না। আর এটা কোনো সাবজুডিস ব্যাপার না। সুপ্রিম কোর্ট কিছুই বিচার করছে না। সুপ্রিম কোর্টের কাছে বিবদমান পক্ষের বিচার বিষয় নেই। এটা সুপ্রিম কোর্ট তারা সুমোটো একটি কগনিজেন্স নিয়েছেন। কেন নিয়েছেন? যে এই আরজি করে চিকিৎসক মৃত্যুকে কেন্দ্র করে গোটা দেশ উত্তাল হয়ে গেছে। শুধু দেশ কেন, দেশের সীমান্ত ছাড়িয়ে বিদেশেও মানুষ আজকে বিক্ষোভ করছেন। দিল্লিতে স্ট্রাইক হয়েছিল ডাক্তারদের। সেক্ষেত্রে আইএম এর পক্ষ থেকে চিফ জাস্টিসের কাছে উল্লেখ করা হয় যে এইরকম অবস্থা, নিরাপত্তাহীনতা, তুমি কিছু হস্তক্ষেপ করো। সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছেন, করে একটা হাই পাওয়ার কমিটি, কাউকে শোনেননি, নিজেরাই একটা কমিটি করে দিয়েছেন। কারণ তারা জানেন আমার এইটাই কাজ, এই জন্য আমি এটা অ্যাসিউম করছি। যেটা অ্যাডমিনিস্ট্রেশন করা দরকার, অ্যাডমিনিস্ট্রেশন ফেল। আমি জুডিশিয়ারি থেকে প্রকৃতপক্ষে অ্যাডমিনিস্ট্রেশনের কাজটা করছেন। এবং যেটা তিনি করছেন, যেটা আমার পক্ষে ভালো, যে তিনি সিবিআই তদন্তে কোনো হস্তক্ষেপ করছেন না। পরিষ্কার বলে দিয়েছেন সিবিআই ইনভেস্টিগেশন উইল কন্টিনিউ। না, এটা আমি ঠিক বুঝতে পারলাম না। এটা জনগণেরও বোঝা উচিত যে এটা হোয়াই ইট ইজ নট আ সাবজুডিস ম্যাটার। এটা এই জন্য কোনো দুপক্ষের বিবদমান পক্ষের কোনো বিরোধ সুপ্রিম কোর্ট বিচার করছে না। ওকে, এটা এই নয় যে রজতের সঙ্গে বিকাশের মারামারি হয়েছে বা রজতকে বিকাশ খুন করেছে, এই খুনের বিচার হচ্ছে তা নয়। এখানে কেউ জিতবে না, কেউ হারবে না। এখানে সুপ্রিম কোর্ট কিছু প্রশাসনিক নির্দেশ দিচ্ছেন। আমি আবার বলি যে অ্যাডমিনিস্ট্রেশনের যে কাজটা অ্যাডমিনিস্ট্রেশন করতে পারেনি, সুপ্রিম কোর্ট তার জুডিশিয়াল ক্ষমতা বলে অ্যাডমিনিস্ট্রেশনকে বাধ্য করছেন সেই কাজটা করতে। আচ্ছা, এবার আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং আসছে, যে এই মুহূর্তে দাঁড়িয়ে
একটা ইস্যু হচ্ছে যে মুখ্যমন্ত্রী কেন আলোচনা চাইছেন না, মুখ্যমন্ত্রী কেন লাইভ স্ট্রিমিং দেখাতে চাইছে না। আরেকটা মত শোনা যাচ্ছে যে ছাত্রীরা তারা বেশি খুব একটা রিজিড একটা অবস্থান নিয়ে বসে আছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আসছে যে রোল অফ সেন্ট্রাল এজেন্সি। বাংলার জনমানসে বা সমাজ মাধ্যমে এখন কিন্তু একাধিক প্রশ্ন উঠছে বিকাশদা, যে এজেন্সির রোল নিয়ে। আপনি একটা এই মামলায় আপনি একটা পক্ষের হয়ে আপনি লড়ছেন, আমি জানি না আপনার পক্ষে এটা কতটা বলা সম্ভব হবে, কিন্তু এর আগে বিভিন্ন সময়ে অন ডিফারেন্ট ইস্যুস আপনি কিন্তু খুব ক্রিটিক্যালি সিবিআই রোলকে দেখেছেন। এই গোটা মামলাটায় আপনি কিভাবে দেখেন? আপনার পক্ষে কি বলা সম্ভব? অফকোর্স আমি যা বলছি খোলাখুলি বলছি, কোনো রাগঠাক গুড়গুড় নেই তো। নিঃসন্দেহে ভারতবর্ষের প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি সিবিআই। এটাও যথেষ্ট ভাবার কারণ আছে যে সিবিআইকে নিয়ন্ত্রণ করছে পিএমও। সুতরাং আমরা 2011 পর থেকে বিশেষ করে লক্ষ্য করছি যে পিএমও তারা কিন্তু ইনভেস্টিগেশনটাকে খানিকটা পলিটিক্যাল অ্যাঙ্গেলে ব্যবহার করছেন। এটা ঘটনা। যখন সারদা মামলা হয়, আপনাদের মনে থাকতে পারে, তখনও সুপ্রিম কোর্টে এই প্রশ্নটা আসে যে সিবিআই হচ্ছে কেজড প্যারট, তোমরাই বলেছো। তখনও সুপ্রিম কোর্ট বলেছেন, আমরা বলেছি। এতৎসত্ত্বেও আমাদের দেশের প্রিমিয়ার যে ইনভেস্টিগেটিং এজেন্সি, তাকেই আমাদের ভরসা করতে হবে। এখানে দায়িত্ব আসে এজেন্সিগুলোর। এজেন্সির দায়িত্বে যারা আছেন তাদের একটা রেসপন্সিবিলিটি আসে, মোরাল রেসপন্সিবিলিটি এবং তাদের ইনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি, মানুষের কাছে প্রমাণ করার যে আমরা যোগ্য, আমরা তদন্ত করতে পারি। এই তদন্ত দেখবেন সিবিআই শুরু করেছিল সারদার ক্ষেত্রে, অনেকটা দূরে গিয়েছিল, একটা নির্দিষ্ট জায়গায় এসে আটকে গেল। সেখানে আমি বলি পিএমওর ইন্টারভেনশন। আজকে আমরা যখনই সিবিআই নিয়ে চাই, আমরা চাই আদালত যেন সেটাকে দেখভাল করেন, যাতে ইন্টারভেনশনটা কম হয়। এই যে এডুকেশন স্ক্যাম তো সামনে আসতো না যদি সিবিআই ইনভেস্টিগেট না করতো, যদি না আদালতও প্রতিদিন খতিয়ে খতিয়ে দেখতেন। সেই জন্যেই আমরা বলি যদি পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স না হয় তাহলে এই ইনভেস্টিগেটিং এজেন্সি তাদের পক্ষে কাজ করার সুযোগ আছে, তাদেরও যোগ্যতা প্রমাণ করার দায়বদ্ধতা আছে। আমরা কোনো এজেন্সিকেই ব্লাইন্ডলি ভরসা করি না। সেই জন্য আপনি দেখবেন আমি অনেক জায়গায় বলেছি যে আন্দোলন চালু রাখুন। আন্দোলন চালু রাখলেই সিবিআই বা তদন্তকারী এজেন্সি তারা ঠিক থাকবে, কেন তারা জানবে যে মানুষ সচেতন আছে, মানুষ যে কোনো সময় বিরোধিতায় নেমে যাবে। অত এই দুটো যখন পাশাপাশি চলে, আজকে এই জন্য ডাক্তারদের আন্দোলন অত্যন্ত সমর্থনযোগ্য। শুধু ডাক্তারদের আন্দোলন নয়, এটা গোটা সমাজের আন্দোলন। আপনি দেখবেন মধ্যবিত্ত বাড়িতে আমি দেখেছি যারা অন্ততপক্ষে মিছিলের নাম শুনলে আমাদের দিকে কটাক্ষ করতেন, গালবন্ধ করতেন, তারা ডেকে জিজ্ঞাসা করেন যে রাত্রিবেলা কোথায় হচ্ছে বলো তো, আমি যাবো। আমি পারতে আসছি, কিন্তু সিবিআই রোল ইন দিস কেস আপনি কিভাবে দেখছেন? সিবিআই রোল এখনো পর্যন্ত প্রশ্ন করার মতো জায়গায় আসেনি। সিবিআই যে রিপোর্ট ফাইল করেছেন সেই রিপোর্ট দেখার পর সুপ্রিম কোর্ট সিবিআইকে নির্দেশ দিয়েছেন তুমি ইনভেস্টিগেশন চালিয়ে যাও, এবং সিবিআইয়ের কিছু লিডকে কেন্দ্র করে বারবার রাজ্য সরকারকে প্রশ্ন করছেন যে সিবিআই এটা বলেছে, তোমাদের কি বলার আছে। দেখো এখন আমরা তো পুরো রিপোর্টটা পাচ্ছি না, আমাদের পক্ষে পাওয়া সম্ভব না, আদালত আমাদের দেখতে দেন না সে রিপোর্ট। কিন্তু এই যে আলোচনার মধ্য দিয়ে যে বডি ল্যাঙ্গুয়েজ, সেখান থেকে আমরা খানিকটা আন্দাজ করি। তাতে আমার মনে হচ্ছে যে সিবিআইকে যখন বলেছে তুমি ইনভেস্টিগেশন চালিয়ে যাও, 7 দিনের মধ্যে আবার রিপোর্ট দাও, তার মানে আদালত এখনও সিবিআই ইনভেস্টিগেশনের উপর ভরসা রাখছেন। এবং যেই মুহূর্তে আমরা রিপোর্ট পাবো, যদি দেখি রিপোর্টে কোথাও বিচ্যুতি হয়েছে, আমরা আদালতের উপর আবার প্রশ্ন তুলব। বিকজ আরও একটা জিনিস দেখা যাচ্ছে যে এই ইস্যুতে আমরা দীর্ঘদিন ধরে শুধুমাত্র সাংবাদিকতা করছি না, পড়াশোনা করছি, আপনি দীর্ঘদিন ধরে আছেন, একটা জনবিচারের একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। মানুষ মনে করছে যে মানে ইমিডিয়েট বিচার চাই। মানে এটা কি মনে হয় না, বিকজ আপনি জুডিশিয়ারির অন্যতম একজন সৈনিক, সামহাও কি কোনো জায়গায় আমাদের একটা খুব আমরা ইম্পালসিভ হয়ে পড়ছি? একদম। আসলে এই ধারণাটা তৈরি করা হচ্ছে না 7 দিনের মধ্যে ফাঁসি দিয়ে দেবো, 14 দিনের মধ্যে ফাঁসি দিয়ে দেবো, এই সমস্ত অর্বাচীন কথাবার্তা বলে মানুষকেও খানিকটা উত্তেজিত করা যায়, বিভ্রান্ত করা যায়। আমাদের দেশে বা পৃথিবীর সর্বত্রই প্রথমত ফাঁসিটা নিন্দনীয়, এটা কোনো সাজা নয়, সেটা অন্য বিতর্ক। আপনি কাউকে যখন সাজা দেবেন তখন তাকেও কিন্তু আত্মপক্ষ সমর্থনের পুরো সুযোগ দিতে হবে। সেজন্যই আমরা বলি তদন্তটা এমনভাবে করো, এমন সমস্ত সাক্ষ্য প্রমাণ রাখো যাতে যে আত্মপক্ষ সমর্থন করতে আসবে তার সমর্থন করার মতো কোনো সুযোগ থাকবে না। সেই জন্যে তদন্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো ক্রিমিনাল ট্রায়ালে প্রাথমিক হচ্ছে তদন্ত। এই তদন্ত যদি ঠিক মতো হয়, তদন্ত যদি
নির্ভুল নিশ্ছিদ্র হয়, তাহলে বিচারপতিদের কোনো সুযোগ থাকে না অন্য কোনো সাজা দেওয়ার। কামদুনির মামলা দেখুন না, অনেক তো হইচই করেছিলাম, 1 মাসের মধ্যে ঝুলিয়ে দেবো, তুমি সিপিএম এইসব বলছো ইত্যাদি, অনেক বিতর্কে যাচ্ছি না, কিন্তু কি দাঁড়ালো? হাইকোর্ট কি বললেন? যে তদন্তের গাফিলতি যা হয়েছে এই লোকগুলোকে সাজা দেওয়া যায় না। আমরা সেজন্যই চাইছি ধীরে সুস্থে তদন্ত করো, তথ্য সংগ্রহ করো, সেটা আদালতে চার্জশিটে দাও, তারপর সে আত্মপক্ষ সমর্থন আসবে, সে এসে বলতে পারে না আমি সঞ্জয় করিনি, আরেকজন পরঞ্জয় করেছে। কিন্তু একটা স্ট্রিট জাস্টিসের একটা এনভায়রনমেন্ট তৈরি এইটা হয়েছে হচ্ছে বিকাশদা। মারাত্মক নৈরাজ্য তৈরি একটা ঝোঁক। আমি বারবার বলছি, যদি আমাদের ডেমোক্রেটিক সেট আপের এই সমস্ত এজেন্সিগুলো ঠিকমতো কাজ না করে, তাহলে নৈরাজ্য তৈরি হবে। তখন মানুষ নিজের হাতে সমস্ত তুলে নেবে, মারামারি দাঙ্গাবাজি তৈরি হবে। আজকে এই যে স্ট্রিট জাস্টিস ফিলিং এসছে, আমাদের হাতে ছেড়ে দাও, কাকে ছাড়বে তোমার হাতে? কে বললো ওই লোকটা একমাত্র অপরাধী? রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলেন আমরা আসল অপরাধীকে ধরে ফেলেছি, মুখ্যমন্ত্রী অপরাধীদের আড়াল করছেন। মুখ্যমন্ত্রী জানলেন কি করে ও আসল অপরাধী? ও কি মুখ্যমন্ত্রীকে বলে গিয়েছিল ম্যাডাম আমি যাচ্ছি খুন করতে? এবং এই যে আপনি বললেন অমুক হচ্ছেন আসল অপরাধী, তাকে আমি গ্রেফতার করেছি, পাশাপাশি আওয়াজ তুললেন ওকে আমাদের কাছে ছেড়ে দাও। এগুলো হচ্ছে প্রশাসনিক ব্যর্থতার মধ্য দিয়ে নৈরাজ্য তৈরির একটি পরিকল্পনা। এটা তৈরি হয়েছে, আপনি যেটা বলছেন সে সম্পর্কেও আমরা সচেতন। আমাদের আরও সচেতনভাবে সুস্থভাবে বলতে হবে যে বিচার প্রক্রিয়ার প্রত্যেকটা পদক্ষেপ আমাদের সঠিকভাবে মেনে চলতে হবে। 7 দিনে হয় না, 10 দিনে হয়। বিকজ আপনি বলছেন যে মুখ্যমন্ত্রী প্রকৃত অপরাধীকে আড়াল করার চেষ্টা করছেন, মুখ্যমন্ত্রী বা প্রশাসন। আমার আশঙ্কা, আমি আমার আশঙ্কা ব্যক্ত করলাম। মানে কেন আপনি এই কথাটা বলছেন? দেখুন, ইতিমধ্যে বলেছি 2-3টে ঘটনা বলি আপনাকে। প্রথম কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন যে আমি আসল অপরাধীকে ধরে ফেলেছি। 1, 2, যেই মুহূর্তে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো সেদিনই সন্ধ্যেবেলার সঙ্গে সঙ্গে আরজি করের বাড়ি ভাঙা শুরু হলো। এটা সাক্ষ্য লোপাতের একটা অন্যতম দৃষ্টান্ত। তারপরের দিনই হামলা হলো, ভ্যান্ডালিজম তৈরি করা হলো, আন্দোলনকারীদের সমস্ত ভেঙে টেঙে দেওয়া হলো, হাসপাতাল ভাঙচুর করা হলো, এবং তারা চলে গেলেন 3 তলা পর্যন্ত, 4 তলায় যেতে পারেননি যে কোনো কারণ হোক। এই ভ্যান্ডালিজম করে সমস্ত দৃশ্যভঙ্গিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। আর সকালবেলা যে প্রিন্সিপাল বলছেন যে আমি নৈতিক দায়িত্ব নিয়ে সরকারি পদত্যাগ করছি, সরকারি পদ থেকে, শুধুমাত্র প্রিন্সিপাল না, তাকে 5টার মধ্যেই আরেকটা কলেজের প্রিন্সিপাল নিয়োগ করে দেওয়া হলো। এই প্রত্যেকটা ডটকে যদি আপনি জোড়েন আপনি ধীরে ধীরে, তবে আপনি একটা প্রকৃত চিত্র পাবেন। সেই জন্য আশঙ্কার কথা বলছি। আমার কথা মিথ্যাও হতে পারে, ভুলও হতে পারে, কিন্তু এই আশঙ্কায় গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ এই আশঙ্কা করছেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও তো ঠিক যে রাজ্য পুলিশের কলকাতা পুলিশের পক্ষ থেকে যে অ্যারেস্ট করা হয়েছিল, যাকে অ্যারেস্ট করা হয়েছিল, তার বিয়ন্ড তো সিবিআই এখনো এই মামলাটার মানে রেপ রিলেটেড কোনো তো এক্সট্রা অ্যারেস্ট করাটাই কিন্তু তদন্ত নয়। আমি আমার প্রশাসনিক সামান্য হলেও বা আইনজীবীগত ভূমিকা থেকে বলছি, অ্যারেস্ট করাটাই কিন্তু তদন্তের প্রাথমিক কাজ নয়, বিশেষ করে এই ধরনের ঘটনায় যেখানে সিবিআই তদন্তের দায়িত্ব পেয়েছেন বেশ কিছুদিন পর। অনেক প্রাসঙ্গিক প্রশ্ন আছে। আজকে আপনি ঝপ করে একটা মানুষকে অ্যারেস্ট করলেন, আদালতে আপনি সাক্ষ্য প্রমাণ দিতে পারলেন না, তিনি শুধু জামিনে মুক্ত হবে তাই নয়, পরবর্তীকালে ট্রায়ালের সময় তার অনেক অসুবিধা হবে। অতএব আর এখানে অ্যারেস্ট কাকে করবেন? প্রত্যক্ষ সাক্ষী তো কেউ নেই। যখন মেয়েটিকে খুন করা হোক, খুন করে ধর্ষণ বা ধর্ষণ করে খুন, যাই হোক, প্রত্যক্ষদর্শী তো কেউ নেই। আমাদের এইটাই প্রশ্ন। হাসপাতালের ভেতরে একটা ওয়ার্কিং ডক্টর, সে যে ওখানে বিশ্রাম নিতে যাবে কে জানতে পারবে? ওখানে পুলিশ আউটপোস্ট আছে, বাইরের লোক ঢুকলো কি করে, কারা ঢুকলো? অনেক প্রশ্ন, মানে খুন করে ধর্ষণেরও একটা থেকে যাচ্ছে। হ্যাঁ, এই ধরনের অনেক মতামত আসছে। তো আমার ফাইনাল কোয়েশ্চেন বিকাশ দা, মুখ্যমন্ত্রী কি আপনি মনে করেন যে মুখ্যমন্ত্রী এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের ওভারঅল হেলথ সিস্টেমটাকে নর্মালসি ফিরিয়ে আনার জন্য ছাত্রদেরও কিছুটা নমনীয় হওয়া উচিত এবং দুপক্ষের মধ্যে ডিফারেন্সেস দূর করে নর্মালসি? নিশ্চয়ই সবাই চাইবেন
যে স্বাভাবিক অবস্থা ফিরে আসুক, কিন্তু স্বাভাবিক অবস্থা ফিরে আসা মানে এই নয় যে আপনি একজন জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স পাবেন না, জরুরি প্রয়োজনে আপনি বেড পাবেন না, হামলাটা গিয়ে হবে ওই যারা তখন সামনে আছে জুনিয়র ডাক্তারদের ওপরে। এটা কিন্তু সেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসা নয়। জুনিয়র ডাক্তাররা যা বলছেন তাদের যতটুকু আমি কথাবার্তা বুঝেছি, যে পরিকাঠামোর উন্নতি করো যাতে জুনিয়র ডাক্তাররা কোথায় কোথায় পেশেন্ট পারিস্থিতি দ্বারা আক্রান্ত না হয়, এটা আছে মূল প্রশ্ন দাঁড়িয়ে গেছে। সুতরাং আসুন, মুখ্যমন্ত্রী অসুবিধে কি? কেন তিনি যাচ্ছেন না ডাক্তারদের কাছে? ডাক্তারদের ডাকছেন কেন? আজকে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে গিয়ে বলেন ডাক্তারদের বিক্ষোভে, ভাই আমি এসেছি তোমাদের কাছে, যা হয়েছে ভুলভ্রান্তি ভুলে যাও, তোমরা পরামর্শ আমরা মেনে নেব, কতক্ষণ লাগে? যে অভিভাবক তাকে কিন্তু নত হতে হয় দুষ্টু ছেলেকে সামাল দেওয়ার জন্য। যদি মনে করি আমার ছেলেটা দুষ্টু, যদি মনে করি আমার ছেলেটা দুষ্টু, তাহলে দুষ্টু ছেলেকে সামাল দেওয়ার জন্য অভিভাবককেই মাথা নত করতে হয়। বিকাশদা বললেন এক্ষেত্রে অভিভাবক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকাশবাবু মনে করেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও বেশি নমনীয় হয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের সামনে গিয়ে তাদের কথা শুনে এই গোটা ব্যাপারটা, তার দায়বদ্ধতা বেশি, মুখ্যমন্ত্রীর চেয়ারের দায়বদ্ধতা বেশি এই গোটা ব্যাপারটাকে, যেই সমস্যাগুলো আছে সেগুলোকে দূর করে একটা গোটা সিস্টেমটাকে নর্মালসি ফিরিয়ে আনার জন্য। বিকাশ আমাদের সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।